আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ফিরে আসলাম। আজকে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করাবো এবং এটা আমরা আগেই বলে রেখেছি এবং আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের যে বেসিক কথাবার্তা আছে সেগুলো প্রায় মোটামুটি শেষ। আর একটা টপিকস আছে সেটা আমরা কোশ্চেন সলভ করার মাঝেই করে ফেলবো। তো আজকে আমাদের হচ্ছে লেকচার 6। আমরা শুরু করতে চাই পেয়ার অফ স্ট্রেট লাইনের কোশ্চেন সলভ। তো আমি আমার সুবিধার্থে আমি কিছু কোশ্চেন আগেই লিখে রাখছি। তো এটা হচ্ছে বিসিএস 40তম বিসিএস আসছে প্রথম কোশ্চেনটা। তো বলছে উইল দিস ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। বলছে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করেছে এই যে একটা সেকেন্ড ডিগ্রি দেখতে পাচ্ছি ইকুয়েশন। আমরা কিন্তু এতদিনে এটা আমরা বুঝে গেছি যে এই যে ব্যাপারটা এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এবং এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা আমাদের একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কি করবে না সেটা এর আগের দিন বলেছি, এর আগের লেকচার যে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট, সেখানে যা বলছিলাম আমি একটু মনে করাই দিতে চাই, তারপর আমি শুরু করতে চাই। আমরা সেখানে বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে একটা দেখতে পাচ্ছি ইকুয়েশন, এটা হচ্ছে দ্য জেনারেল ফর্ম অফ দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এই জেনারেল ফর্ম অফ দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। কখন রিপ্রেজেন্ট করবে? যখন ডেল্টা ইকুয়ালস টু 0 হবে। এবং এই পেয়ার অফ স্ট্রেট লাইন যদি বলি যে রিয়েল হবে কখন, তখন আরেকটা কন্ডিশন দিয়েছিলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, এটা রিয়েল হবে যখন হচ্ছে এবি মাইনাস সরি এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়, এই কন্ডিশন হলে। কিন্তু আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখুন, এখানে বলে দিয়েছে যে জাস্ট এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কিনা এটুকু জানতে চাইছে। কিন্তু সেই পেয়ার অফ স্ট্রেট লাইন এটা কি রিয়েল নাকি ইমাজিনারি, এটা কিন্তু আমাদের কাছে জানতে চায়নি। তার মানে আমরা শুধুমাত্র এই ব্যাপারটা চেক করব যে ডেল্টা ইকুয়ালস টু 0 কিনা। যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয়ে যায় তখন এটা হয়তো বলতে পারবো এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। আশা রাখি আমরা বুঝতে পেরেছি। আমি সেই কারণে দেখতে পাচ্ছি স্পষ্ট এখানে আমরা ডেল্টা ইকুয়ালস টু লিখে রাখছি। আর আমরা জানি ডেল্টা মানে কি ছিল? ডেল্টা মানে ছিল এরকম একটা ডিটারমিনেন্ট। আর এটা মনে রাখার টেকনিক আমি বলেছিলাম, এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। সেই টেকনিক দিয়ে আমরা করে ফেলছি। এরপরে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি যে এই ইকুয়েশনের সাথে যদি আমি এই ইকুয়েশনটাকে মিলাই যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে a সমান হচ্ছে 1। দেখো এটার সাথে মিলাও। এইচ এর মান হচ্ছে 2, বি এর মান -2, তারপর জি এর মান 3, এফ এর মান হচ্ছে 1, সি এর মান -15। আমরা এটা মিলাইলাম, তারপর হচ্ছে আমরা বসাই দেব। বসাই দিয়ে আমি ক্যালকুলেট করেছি, দেখো এগুলো আমরা সবাই পারবো যেহেতু এটা ডিটারমিনেন্ট। আমরা সেই ক্যালকুলেশন করে দেখছি এটার মান আসছে 119, যেটা 0 না। তার মানে যদি ডেল্টা 0 না হয় সে কখনোই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না। এই কারণে আমরা লিখছি, দেখো সিন্স ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0, সো দিস ইকুয়েশন ডাজ নট রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস। অর্থাৎ এই যে ইকুয়েশনটা ছিল আমাদের কাছে, যে 40তম বিসিএস প্রশ্নটা করেছিল যে এই যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে কিনা, আমরা দেখলাম এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 36তম বিসিএস একটা কোশ্চেন আছে, সেটা লিখছে এরকম ধারা, দেখো একটা ইকুয়েশন আবার দিয়ে দিয়েছে সেকেন্ড ডিগ্রি। এখন এটা বলছে যদি ইংরেজিতে করে এভাবে করতে পারে যে উইল দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন এন্ড অলসো ডিটারমাইন দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর বাংলাতে এরকম ভাবে করতে পারে যে 10x স্কয়ার মাইনাস 13xy প্লাস 4y স্কয়ার প্লাস 13x মাইনাস 14y মাইনাস 30 ইকুয়ালস টু 0, এই সমীকরণটি দ্বারা নির্দেশিত সকল রেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করুন। আবার বলছি, এই সমীকরণ দ্বারা দেখতে পাচ্ছেন এই যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেই সমীকরণ দ্বারা নির্দেশিত সকল রেখাদ্বয়। এখন এখানে কিন্তু বলে দেয় না এই যে এই সমীকরণ দ্বারা জাস্ট দুইটাই। আবার বলছি, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছেন এই যে এটা, এই সমীকরণ দ্বারা যে দুইটাই আমরা স্ট্রেট লাইন পাবো বা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই কারণে এখানে যেহেতু সকল বলে দিয়েছি, যেহেতু বলে দেয়নি যে এখানে দুইটা, এই কথাটা বলে দেয়নি। আমি আবার বলছি, এখানে আপনাকে কিন্তু বলে দেয়নি যে এখানে দুইটা স্ট্রেট লাইন বা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যাবে, এই কথা কিন্তু কখনোই বলে দেয়নি। সুতরাং আমাকে আগে বের করতে হবে যে এই সমীকরণ দ্বারা কি আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো কিনা। তো আমি এখন বের করতে চাচ্ছি, তার ডেল্টা ইকুয়ালস টু দেখতে চাই 0 পাই কিনা। দেখুন আমি ওই যে আগের অঙ্কের মতো এখানে মিলাচ্ছি, এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে -30, আর এফ এর মান হচ্ছে -7, জি এর মান হচ্ছে 13/2। কিভাবে আসছে আমরা জানি যে 2gx এরকম একটা ব্যাপার ছিল। এই যে এখানে 2gx এর সাথে আমরা যদি এখানের এটা মিলাই যে 13x
তো এখান থেকে এক্স কাটা দিলে জি এর মান আসছে হচ্ছে 13/2। এভাবে আমরা আসলে করছি। হ্যাঁ, এগুলো আমরা আশা রাখি যে এগুলো আমরা পারবো, যে এই ব্যাপারগুলো আমরা ফিল করতে পারি। এরপর হচ্ছে আমরা এই মানগুলো বসাই দিছি এবং ডেল্টাতে যদি বসান এবং ডিটারমিনেন্ট বের করেন দেখবেন যে এটা 0 আসে। তার মানে আমরা কি বলতে পারি, এই যে ইকুয়েশন দ্বারা, আবার বলছি, এই যে ইকুয়েশনটা আছে সেকেন্ড ইকুয়েশন, এর দ্বারা নির্দেশিত সকল রেখাদ্বয়, আসলে এখানে নির্দেশিত সকল বলতে আসলে সকলের মানটা আমরা বের করছি, সেটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, অর্থাৎ দুটি স্ট্রেট লাইন পাবো, সেই কথাই বলছি। হেয়ার উই গেট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। কেন এটা বের করছি? আমাকে কিন্তু প্রশ্নে এটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে ছেদবিন্দু নির্ণয় করতে। তারপরেও কেন আমরা দেখলাম এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে কিনা, কারণ এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেয়নি যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, এখানে বলে দিয়েছে নির্দেশিত সকল। এখন সকল মানে কয়টা হতে পারে সেটা আমরা আগে একটু জানাই দিলাম, যে এখানে আমরা সকল বলতে এখানে দুটোই স্ট্রেট লাইন পাবো, মানে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো। এখন আমাকে বলছে যে ঠিক আছে, আমরা কিন্তু জানি সেটা যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন অবশ্যই পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে থ্রু এনি পয়েন্ট, নট, আবার বলছি, থ্রু এনি পয়েন্ট। আমরা কিন্তু এগুলো বলছি, দুটা ভাগে ভাগ করে পড়েছি যে আমাদের একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যদি হোমোজিনিয়াস হয়ে যায়, তখন আমরা বলছিলাম যদি হোমোজিনিয়াস হয়ে যায় তখন যে পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো তারা অবশ্যই এই মূল বিন্দুগামী হবে। তাহলে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন কিন্তু যদি বের করতে বলতো তাহলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারতাম যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 0,0, তাই না? কারণ পয়েন্ট, তারা তো মূল বিন্দুগামী, তাহলে 0,0। কিন্তু আমরা কিন্তু এটাও জানি এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন না। দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন না। কেন হোমোজিনিয়াস না? এর কারণ, হচ্ছে দেখুন এখানের পাওয়ার হচ্ছে 1, এখানের পাওয়ার 1, কিন্তু এখানের পাওয়ার কিন্তু 2। আমরা জানি হোমোজিনিয়াস হতে গেলে পাওয়ার সবসময় সেম লাগবে, এই কারণে এটা হোমোজিনিয়াস না। তাহলে এটা দ্বারা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, এটা দ্বারা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা যদি এরকম করে ফেলি যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন ধরেন রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেটা অরিজিন দিয়ে না, বরং থ্রু এনি পয়েন্ট। বলতে পারেন এটা কোথায় পেলেন, এটা কিন্তু আমরা লেকচার 4-5 এর দিকে করিয়েছি। সুতরাং আগে আমাদের 4-5 কে করতে হবে ভালোভাবে। তাহলে আমরা জানি যে এখানে দুইটা স্ট্রেট লাইন পাবো অথবা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, সেটা থ্রু এনি পয়েন্ট। এই যে সেই পয়েন্টটা, নট এনি পয়েন্ট বলতে বুঝাচ্ছি সেটা কিন্তু মূল বিন্দুগামী হবে না, ঠিক আছে? আলফা বিটা, এখন এই যে আলফা বিটা সেটা আমাকে বের করতে বলছে। কিন্তু আমরা কিন্তু জানি যে আলফা বিটা বের করার সহজ সূত্র আছে। এখানে তো আমরা বের করা শিখছিলাম, কোথায় বের করা শিখছিলাম? কিন্তু আমাদের তো এখন আর প্রমাণ চাইনি যে তুমি আলফা বিটাকে প্রমাণ করো, এই যে আমরা প্রমাণ করছিলাম আগের লেকচারে। এখন আমাকে হচ্ছে এটা মুখস্থ লাগবে, কিন্তু এটা মুখস্থ করার টেকনিকটা কি বলছিলাম? দেখো আলফা সমান অবশ্যই মুখস্থ করবা হাফ বেজি। আবার বলছি হাফ বেজি, অর্ধেক বেজি। বেজি হচ্ছে আমাদের এলাকার একটা ভাষা, সেখানে ওই প্রাণীটা ছোট ছোট মুরগির বাচ্চাকে খেয়ে ফেলে। হ্যাঁ, এই কারণে ওইটার নাম আমরা বেজি দিয়েছি। তো হাফ বেজি মানে অর্ধেক বেজি। আর নিচে সবসময় আলফার ক্ষেত্রেও বিটার ক্ষেত্রেও যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে এবি মাইনাস এসি স্কোয়ার, তো অনেক সময় এটা হচ্ছে সবাই ভুল করে, অনেক সময় সে নিচে কি করে দেয়, নিচে এই কাজটা করে দেয়, এসি স্কোয়ার মাইনাস এবি করে দেয়। কেন? কারণ আমরা কিন্তু সবসময় এটা নিয়ে ডিল করি, মনে আছে যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন কখন হচ্ছে রিয়েল হবে? বুঝলাম এসি স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে। শুধুমাত্র মনে রাখতে হবে আলফা এবং বিটা বের করতে গেলে টেকনিক, এটা আমরা টেকনিক বলছি আর প্রমাণ তো করিয়েছি, আলফা এবং বিটা বের করতে গেলে এবি মাইনাস এসি স্কোয়ারের কথা মনে রাখবো, যে এবি হচ্ছে আগে, ঠিক আছে? এটা একটু মনে রাখবো। তাহলে এটা মনে রাখার টেকনিক কি বলছে, আলফা কিভাবে পাওয়া যাবে? হাফ বেজি, নিচে এবি মাইনাস এসি স্কোয়ার। বিটার ক্ষেত্রে কিভাবে মনে রাখতে হবে? হাজি আফা, ঠিক আছে? মনে করো এরকম একটা ঘটনায় মনে রাখতে পারো যে তোমার হাজি আফার একটা বেজি আছে, অর্ধেক বেজি আছে, হ্যাঁ, মানুষের মুরগি অর্ধেক খায় অর্ধেক খায় না এরকম। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে হাফ বেজি আছে, উনি আবার হাজি আফা সাথছে, হ্যাঁ, এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। আর প্রমাণ তো আমরা করিয়েছি, কিন্তু আমাকে এখন কিন্তু প্রমাণ লাগবে না, আমাকে হচ্ছে অঙ্ক করতে বলছে। তাহলে আমরা সেই কাজটি করব, এভাবে করব। কিভাবে করব আমরা যাচ্ছি তাহলে। এটা কিন্তু আমরা লেকচার করে আসছি আগে, তো এগুলো সহজ, যত কোশ্চেন আসবে সব সহজ। দেখো এখন আমরা এখানে যে আলফার মান এই আমরা কি বলছিলাম, হাফ বেজি হাজি আফা, ঠিক আছে? আবার ভুল যেন না করি। তাই দেখো এবার যদি আমরা এইচ এ বি জি এ বি এইচ এর মানগুলো এখানে বসাই, এই যে মানগুলো দেওয়া আছে, তাহলেই আমরা আলফা এবং বিটার মান পাবো। এবং তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবা আলফার মান হচ্ছে -26/3 আর বিটার মান হচ্ছে -37/2। এরপরে আমরা যাচ্ছি একটা, সেটা হচ্ছে বিসিএস 37তম বিসিএস এ একটা ম্যাথ আসছে, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং যারা ইন্টারে টিউশনি করায় তারা এটাকে খুব ভালোভাবে পারবে। তো আমরা এটা একটু যেতে চাই। তো আমরা কি বলছে প্রশ্নটা? বলছে a x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। আমি কিন্তু আগেই সবকিছু বিস্তারিত বলে ফেলছি। এখন শুধুমাত্র আমি বলবো। আমি তো সবকিছু এখন ব্যাখ্যা করব না। কারণ আমরা আমাদের বেসিক ক্লাসগুলো আগে নিয়ে ফেলছি এবং বলে ফেলছি সবকিছু। তো এটা দেখতে পাচ্ছি যে যেটা বক্স করা একটা ইকুয়েশন, এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। শুধু সেকেন্ড ডিগ্রি না, এটা একটা বিশেষ টাইপ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। সেটা হচ্ছে বিশেষ টাইপটা হচ্ছে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন হোমোজিনিয়াস? কারণ x এর পাওয়ার হচ্ছে 2, দেখতে পাচ্ছি x এর পাওয়ার হচ্ছে 2, এরপর মিডলে আছে x ইনটু y, তাহলে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1 যোগ করে দাও, সেটাও হচ্ছে আমার 2,
এরপরে লাস্টে আছে ওয়াই, ওয়াই এর পাওয়ারের 2, তার মানে প্রত্যেকটার পাওয়ার হচ্ছে সেম, এই কারণে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তা আমি বলছিলাম যে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অবশ্যই অবশ্যই একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, কিন্তু থ্রু অরিজিন, মানে মূল বিন্দুগামী। তাহলে তাহলে আমি যদি এটা চিত্র আঁকি, আবার বলছি এই ম্যাথগুলো করার জন্য চিত্র আঁকা বাধ্যতামূলক না, তবে কেউ যদি চিত্র আঁকে তাহলে কিন্তু এটা মানে যেহেতু এটা রিটেন, যে খাতা দেখবেন তিনি মনে করবেন যে এটার বেসিকটা হচ্ছে স্ট্রং, এটা মনে করবেন। সুতরাং আমরা তো চিত্র পারি, আমরা তো সবকিছু বুঝেই পারি, সুতরাং আমরা চিত্র দিতে কেন ভয় করব, আমরা এটার চিত্রটা দিয়ে দেব, এটা আমি বলতে চাই। ওকে, তাহলে আমরা যেতে চাই, আমরা চিত্রগুলো এঁকে ফেলতে চাই। তো দিয়ে দিতে চাই, আমাকে 1 মিনিট সময় দিতে হবে, আমাকে 1 মিনিট সময় দিতে হবে, কারণ আমি একটু ওকে। তাহলে তাহলে আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, মনে করে নাও, ওইটা আর দেওয়া লাগবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশনটা, এটা দ্বারা আমরা এক জোড়া পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, অথবা দুটি স্ট্রেট লাইন পাবো, এই কথা বলতে পারি। তাহলে এটা একটা পাচ্ছি, এই যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা থ্রু অরিজিন, আরেকটা স্ট্রেট লাইনও পাবো, সেটাও থ্রু অরিজিন হবে, রাইট। এই যে পাই গেলাম, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত জাস্ট আমি বলতে চাই যে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা দ্বারা আমরা সব সময় জানি, এটা একদম জানি, ছোটকাল থেকে জানি, কি জানি, যেটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে থ্রু অরিজিন, এবং সেই দুটো আমরা এঁকে ফেলছি, ঠিক আছে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি লিখি চাই, ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে, যে ঠিক আছে এটার ইকুয়েশন কি হবে আর এটার ইকুয়েশন কি হবে, তখন কিন্তু আমরা এইগুলো উপরে আসি, কি পরে আসছি, যে এটা যদি আমার y ইকুয়ালস টু, সাপোজ এটা y ইকুয়ালস টু m অন x হয়, তাহলে এটা হবে y ইকুয়ালস টু m টু x। কেন? কারণ এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আমরা জানি y ইকুয়ালস টু mx। কেন এখানে m অন দিলাম, কেন এখানে m টু দিলাম, কেন দুটা m অন লিখতে পারলাম না, অথবা কেন দুটাকে m লিখতে পারলাম না? কারণ দেখো এই প্রথম সরলরেখার ঢাল, ঢাল মানে আসলে থিটা রিলেটেড, এখানে যে থিটা পাবো এখানে সেই থিটা পাবো না, এই কারণে আলাদা আলাদা নিতে হবে, এই কারণে আমরা এখানে দুটা নাম দুটা আলাদা দিয়েছি। xy কেন থাকবে? কারণ ইকুয়েশন মানেই তো xy থাকবে, এই কারণে। ওকে, আশা রাখি বুঝতে পেরেছি। এটা গেল। আমরা কিন্তু এখানে পুরো অঙ্ক পড়ি নাই, শুধুমাত্র এতটুকু পড়েছি, দেখো এই যে এতটুকু পড়েছি, আমি যদি একটা কমা দিতাম এতটুকু পড়েছি, ঠিক আছে। তাহলে বলছে এত দ্বারা নির্দেশিত সরলরেখার যুগল, এখানে কিন্তু বলে দিয়েছে তুমি দুটা সরলরেখাই পাবা, যুগল মানে দুটা। আচ্ছা, এরপর তোমাকে বলছে এবং সাথে সাথে, এবং থাকলে সব কন্ডিশন মানতে হবে, এটা বলছিলাম। এরপরে বলছে কি, তোমাকে বলছে যে সাথে সাথে এই যে একটা স্ট্রেট লাইন, কেমন বুঝলাম, কারণ ভেরিয়েবলের পাওয়ার 1 1 করে, এই কারণে এটা একটা স্ট্রেট লাইন। আমরা ছোটকাল থেকে ইন্টারমিডিয়েট থেকে এগুলো পড়ে আসছি, তাই না? একটা ইকুয়েশন সরলরেখার আদর্শ সমীকরণ এইভাবে লিখতে পারি, c ইকুয়ালস টু 0, তো এরকম আকারেই আছে তো। তাহলে একটা সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজ, এখন আমরা এই সরলরেখার, আমরা এই সরলরেখার অবশ্যই অবশ্যই এই সরলরেখার আমরা ফিগার আঁকতে পারি, সবাই পারি। কেন? কারণ আমরা তো ইন্টারমিডিয়েট টিউশন করেছি। এইটা, আচ্ছা, এটা কি হবে, এটাকে যদি আমি আঁকতে চাই, তাহলে মানে এটাকে দ্বারা যদি আমি একটা ফিগার আঁকতে চাই, আমরা ছোটকালে যেটা পড়েছি সেভাবে যদি আঁকতে চাই, আমি একটু অন্যভাবে নেই, অন্য কালে নেই, ছোটকালে এইভাবে পড়েছি ইন্টারমিডিয়েটে, সবার মনে আছে। এটাকে আমরা যদি এই আকারে নিয়ে করতে চাইতাম, সাপোজ এটাকে যদি এরকম লিখতে পারতাম, x/1 y/1 লিখতে পারি, এরকম লিখতেই পারি, কারণ নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। এখন এটা দ্বারা কি বোঝায়, ছোটকালে আমরা এরকম ইকুয়েশন করেছিলাম, x/a y/b, আর এখানে 1, অর্থাৎ x এর দিকে 1 ইউনিট কাটবে, y এর দিকে 1 ইউনিট কাটবে, এরকম পড়ছি। তাহলে আমরা এই যে স্ট্রেট লাইন, তার আমরা যদি ড্র করি, এটা যদি আমার 1 ইউনিট হয়, এখানে যদি এটা 1 ইউনিট হয়, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। আচ্ছা, একটু দাঁড়াও, এরকম একটা স্ট্রেট লাইন পাবো, তাই না? আচ্ছা, তাহলে এরকম হবে। আমি যদি এটাকে টেনে দেই 1 1 নিয়ে, এরকম একটা স্ট্রেট লাইন পাইলাম। আমরা কি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি? তাহলে এই যে ব্যাপারটা, এই সরলরেখাটার যে সমীকরণ, সেটা আমরা একটু এখানে লিখে রাখি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। আমরা কি এতটুকু বুঝছি? আমরা কিন্তু এখনো পর্যন্ত যাইনি। এখন বলছে ত্রিভুজ ক্ষেত্র নির্ণয় করতে। আমরা ত্রিভুজ ক্ষেত্র নির্ণয় করবো, তার আগে একটু সময় চাচ্ছি, একটা ফোন আসছে। ওকে, ওকে, ওকে। তাহলে আমরা এখন আমাদের যেহেতু ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাকে আসলে এই যে ব্যাপারটা, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা একদম ছোটকালে মানে ইন্টারমিডিয়েটে জানি যে এটা তো যেহেতু মূল বিন্দু, মানে 0, 0। এখন আমি যদি কোনো মতে, আমি আবার বলছি, আমি যদি কোনো মতে একটা ভিন্ন কালিনে, লাল কালিনে এখানে এই বিন্দুর স্থানাঙ্কটা জানতে পারতাম, আর যদি এই বিন্দুর স্থানাঙ্কটা জানতে পারতাম, দ্যাট ইজ এটার নাম যদি আমি a দেই, এটা যদি আমি b দেই, এই a আর b বিন্দুর যদি স্থানাঙ্ক জানতে পারতাম, তাহলেই হচ্ছে আমার হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন উদ্দেশ্য কি, a আর b বিন্দুর স্থানাঙ্ক বের করা। তাহলে এতক্ষণ পর্যন্ত যেসব কথাগুলো আমি লিখেছি, আমরা যা করেছি সেই কথাগুলো একটু লিখতে হবে, যেহেতু জাস্ট শুধু তো অঙ্ক করে দিলে হবে না, তাহলে এই কথাগুলো লিখলাম। কেউ যদি চায় এরকম ফিগার দিয়ে দিতে পারে, কেউ যদি না চায় সে না দিতে পারে, তবে ফিগার দাও, আমি মনে করি ভালো। তাহলে এখান থেকে আমি শুরু করি, কেউ যদি চায় তাহলে সলিউশন সে উপর থেকে লেখা শুরু করবে ফিগার সহ। আমরা একটু লিখে নিলাম যে গিভেন ইকুয়েশন, কেউ চাইলে বাংলায় কিভাবে লিখতে হয় সেটা সে বাংলায় আরো সহজ লিখতে পারে, আমরা ইংরেজিতে লিখছি গিভেন ইকুয়েশন।
কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। জাস্ট এটাকে আমরা কনসিডার করে নেই, এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমার 1 ইকুয়েশন। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এরপর আরেকটা ইকুয়েশন আমার দেওয়া আছে, যেটা হচ্ছে স্ট্রেট লাইন x প্লাস y ইকুয়ালস টু 1। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এবং আমরা জানি এগুলো আমরা কিন্তু আগে করেছি, তারপর আমি আবার লিখে দিচ্ছি যে আসলে লেট ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0 represents a pair of straight line, pair of straight lines। অবশ্যই সেটা কোথায়? থ্রু অরিজিন, THROU, থ্রু অরিজিন। এবং আমরা যদি চাই ইন্ডিভিজুয়ালি যদি বলি যে এটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে কাকে রিপ্রেজেন্ট করবে? লেট আমরা ধরে নিলাম y ইকুয়ালস টু a1x, এটাকে আমরা 3 নং ইকুয়েশন ধরে নিচ্ছি, আর y ইকুয়ালস টু m2x, এদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। এই লেখাগুলো আমি আগেও লিখেছি, আরো সুন্দর করে লিখে দিয়েছি আগের লেকচারগুলোতে, সেগুলো দেখে লিখলেও হবে, কোনো সমস্যা হবে না। এবং আমরা এটাও জানি যে এখান থেকে একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম আগে, সবার মনে আছে নিশ্চয়ই, যে এখান থেকে আমরা চাইলে m1 প্লাস m2 এটাকে লেখা যাবে হচ্ছে -2h/b। এবং কেমনে বানাইছিলাম সবার মনে আছে? আমরা আগের লেকচারগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবং m1 m2 এর গুণফল ছিল কত? a/b। কেমনে বানাইছিলাম আমি একটু মনে করাই দিতে চাই, যেহেতু এই যে ব্যাপারটা, এটা দ্বারা এই দুটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমরা বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটবে, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু, এখানে আমরা এই দুটো আলাদা ভাবে গুণ করে দিয়েছিলাম, সবার মনে আছে, এবং একটা বি আনছিলাম। এই যে সেই বিটা, কেন বি আনছিলাম? কারণ দেখুন, যেহেতু এইটা আর এই সাইড আইডেন্টিক্যাল হবে, এই কারণে এখানে y স্কয়ার গুণ করতে, যদি আমি y আর y গুণ করলে y স্কয়ার আসবে, বি আসতেছে না, এই কারণে একটা বি নিয়েছিলাম। এবং এই লেকচারটা আপনাকে দেখে আসতে হবে আগে, সবাই আমি আশা রাখি জানেন। এরপর আমরা ইকুয়েটিং করছিলাম কোফিসিয়েন্ট গুলোকে, তারপর সেটা থেকে একটা সম্পর্ক পেয়েছিলাম। আমি যদি একটু দেখাই দিতে চাই কিভাবে পেয়েছিলাম, জাস্ট দেখাতে চাই যে কোথায় আছে, সেটা হচ্ছে দেখাই, এই যেটার মধ্যে পাবেন। ওকে, আমরা একটু দেখাতে চাই। আমরা কিভাবে পেয়েছিলাম? এই যে এই সম্পর্কটা পেয়েছিলাম, দেখুন আমরা সেই কাজই করেছিলাম যে এরকম। আচ্ছা, এটা থেকে এটা তো ছিল থ্রু এনি পয়েন্ট, আমরা আসলে দুটো একই সূত্র ছিল, একই রকম ছিল, এই কারণে একটা দেখাই। দেখুন আমরা একটু এই যেখান থেকেও দেখাতে পারি যে আমরা এভাবে পেয়েছিলাম, দেখছেন এই যে বক্স, এটা ছিল থ্রু অরিজিন, থ্রু এনি পয়েন্ট এবং থ্রু অরিজিন, উভয়ের ক্ষেত্রে এই দুইটা সূত্র একই ছিল। যারা ভালোভাবে দেখেছেন তারা অবশ্যই পারবেন। অবশ্যই আগের লেকচার না দেখে কোশ্চেন সলভ দেখলে আসলে ভালো হবে না। তাহলে এই পর্যন্ত আমরা রাখলাম। এবং আমরা একটু লিখে দিতে চাই যে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে 3 এবং 4 উভয় হচ্ছে মূলবিন্দুগামী, এটা কিন্তু একটু বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু মুছে দেই। ওকে, একটু মুছে দেই, দাঁড়ান। আচ্ছা, এখানে থাকবে a/b। এবং আমরা এতটুকু লিখি যে লেট, আরেকটা জিনিস ধরে নিই আমরা, লেট x প্লাস y ইকুয়ালস টু 1, এই যে স্ট্রেট লাইন, এটা ইন্টারসেক্ট 3। দেখুন আমরা একটু দেখাতে চাই, 3 মানে কি? y ইকুয়ালস টু m1x, এই দেখুন y ইকুয়ালস টু m1x। এবং এই যে স্ট্রেট লাইন, এরা, তার মানে এই যে এটাকে আমি 3 নাম দিয়েছি, এটা হচ্ছে 3 কে এই স্ট্রেট লাইনটা এ বিন্দুতে ইন্টারসেক্ট করছে, সত্য কথা বলছি না? এবং দেখুন 4 কে, এটাকে ধরেছি 4 কে এই স্ট্রেট লাইনটা বি বিন্দুতে সেট করছে, এই কথাটা আমরা একটু লিখে দিতে চাই। ঠিক আছে, ওকে। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 1 intersect 3 at a point a বিন্দুতে সেট করছে, and intersect 4 at a point b বিন্দুতে সেট করছে। আচ্ছা, এখন আমরা আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কি বের করতে চাই? আমরা জানি যে ছোটকালে একটা ফর্মুলা আছে, যদি আমরা এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাইতাম, জাস্ট আমাকে a b c এই তিনটা পয়েন্ট জানা থাকলে, সাপোজ এটার নাম ছিল x1 y1 x2 y2 তারপরে x3 y3, এরকম যদি থাকতো, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করতাম এভাবে, x1 y1 x2 y2, এভাবে আমরা অনেক ফর্মুলা পড়েছিলাম। এখানে এটা হাফ সবার জন্য, হ্যাঁ, এরকম ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। আমাদের উদ্দেশ্য কি? আমরা তো জাস্ট একটা পয়েন্ট জানি, সেটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু, সেটা হচ্ছে 0,0, কিন্তু আমাকে a আর b কে জানতে হবে। এখন a আর b বের করার যে টেকনিক, সেটা আমরা ছোটকালের মতো করে ইউজ করব। ছোটকালে কি একটা টেকনিক ছিল? ছোটকালে একটা টেকনিক ছিল হচ্ছে আমার, সবাই আমরা জানি কিনা, যেমন আমি এই টেকনিকটার কথা বলি, x x প্লাস y ইকুয়ালস টু সাপোজ আমার 6, আরেকটা ছিল ধরুন x মাইনাস y, এটা ইকুয়ালস টু ধরুন আপনার হচ্ছে 6। এখন আমরা এটাকে সলভ করতে চাই, আবার বলছি এটাকে সলভ করতে চাই, তাহলে এটাকে আমরা সলভ করতে চাই,
সলভ করতে চাই। এটাকে সলভ করলে আমরা কি পদ্ধতি গ্রহণ করতে পারতাম? অপনয়ন পদ্ধতি, তারপর প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমি প্রতিস্থাপন পদ্ধতি ধরুন আমি করতে চাই। তাহলে এখান থেকে আমি কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিটা করতাম দেখুন, x + y = 6 আর এখানে x সমান লিখতাম হচ্ছে y + 6, তাই না? এরপর আমি এটাই বসাই দিতাম। তাহলে এখানে যদি বসাই দিতাম y + 6 = 6, এখান থেকে পাইতাম y = 0, দেখছেন? এরপর এই y এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিতাম। ধরুন এখানে বসাই দিতাম। তাহলে x + 0 হচ্ছে এখানে পাচ্ছিলাম কি 6, তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 6। তাহলে এভাবে সলভ করতে পারতাম। এখন আসলে আমি এখন একটু একটা কথা বলতে চাই। এখান থেকে আমরা কিন্তু পাইলাম এটা যেই পদ্ধতিতে করে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি, x এর মান পাইছি 6, y এর মান পাইছি কত বলুন তো? 0। আচ্ছা, x এর মান 6, y এর মান 0। আমি যদি এটাকে গ্রাফিক্যাল মেথডে করি, আবার বলছি এতক্ষণ পর্যন্ত আমরা করলাম মেথড অফ সাবস্টিটিউশন। এতক্ষণ পর্যন্ত যা করছি কেন প্রতিস্থাপন বলছি দেখুন, এই যে এখানে এই যে x এর মানটা y + 6 সেটা আমি বসাই দিয়েছিলাম। এই যে x এর মান y + 6, ও আমি কি ভুল করেছি কোথাও? আচ্ছা, আমরা তো ভুল করেছি। যাই হোক, আমি আবার একটু করতে চাই। মেথড অফ সাবস্টিটিউশন সুন্দরভাবে করি। আমি একটু ভুল করেছি। ওকে। আচ্ছা, আমরা এটাকে সলভ করতে চাই মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে। ওকে? প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে এটাকে সলভ করতে চাই। এবার খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই পদ্ধতি আমি সলভ করতে চাই। যদি সলভ করি কি হবে? আমি 2 নং থেকে, সাপোজ এটাকে আমি 2 ধরছি। আমি একটু সুন্দর করে লিখে দেই। এটা হচ্ছে আমার 1 রোমান সংখ্যা দিয়ে লিখছি এবং এটা হচ্ছে আমার 2। তাহলে from 2 আমি এরকম লিখতে পারি x সমান হচ্ছে y + 6। নাও putting in 1, আমরা 1 এ বসাই দিতে পারি। কি বসাইতে পারি? x এর জায়গায় হচ্ছে y + 6 প্লাস একটা y আছে আর এই পাশে হচ্ছে আবার 6। এখান থেকে পাইলাম হচ্ছে 2y = 6 - 6 অর্থাৎ y = 0। যাই হোক, আগের বারেরটা ঠিক ছিল কিন্তু এবার এটা সুন্দর হইছে বেশি। যাই হোক, এবার আমি y এর মান যেকোনো একটা সমীকরণে বসাই দিতাম। তাহলে আমি বললাম y = 0, putting y = 0 in 1, তখন আমি কি পাবো দেখো? x + 0 6, এখানে x এর মানও 6 পাচ্ছি। তাহলে এটাকে হচ্ছে আমরা পাইলাম প্রতিস্থাপনের মাধ্যমে। ঠিক আছে? প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে পাইলাম x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 0। আমরা আরেকটা মেথডে একটু কাজ করতে চাই। হুট করে কেন এখানে যাচ্ছি এর ব্যাখ্যা আমি বলছি। যে আমি যেহেতু a আর b এটাকে বের করতে চাই, এই কারণে a আর b এর স্থানাঙ্ক বের করতে চাই। আমরা যদি এটাকে গ্রাফিক্যাল মেথডে করতাম, এখানেই করে ফেলছি। আচ্ছা, আমি সাইডে করি তাহলে। আমি একটু জায়গা নিতে চাই। ওকে। আমরা এখন এই ম্যাথটাকেই আমি গ্রাফিক্যাল মেথড দিয়ে করতে চাই। জাস্ট জাস্ট শেখার জন্য বলছি। আচ্ছা, গ্রাফিক্যাল মেথড কি বলছে দেখুন। গ্রাফিক্যাল মেথড। ওকে। এই গ্রাফিক্যাল মেথড বলছে যে তুমি এটাকে আরো সহজে সলভ করতে পারো। কিভাবে সলভ করতে পারো? আমি এরকম, সাপোজ এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ওকে। এরপরে তুমি এই দুটো ইকুয়েশনকে কোথায়? 1 নাম্বার ইকুয়েশনকে প্লট করো। প্লট করলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ছোটকালের মতো আবার। ছোটকালে আমরা প্লট করেছিলাম যে x এর মান এরকম, আমরা y এর বাই 6 = 1, 1 নংকে, তার মানে x এর দিকে 6 ঘর কাটবে। আমি মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে আমার 6 ঘর আর এদিকে হচ্ছে y এর মান 6। তাহলে এটা যদি আমি স্ট্রেট লাইনটা ড্র করি বা প্লট করি, এরকম একটা ব্যাপার আছে। তাহলে এটা কার ইকুয়েশন গেল? এটা হচ্ছে আমার এই যে এই কালারটা, সেটা হচ্ছে x + y = 6 এর ইকুয়েশন। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে দেখো, পরে 2 নাম্বার ইকুয়েশনটা কিন্তু করি। x এর মান এখানে 6, y এর মান এখানে 6 = 1। তার মানে দেখো x এর দিকে পজিটিভ 6 ঘর কাটবে, এই যে এটার দিকে তাকাও। y এর দিকে নেগেটিভ 6 ঘর কাটবে। তাহলে আমি যদি এটাকে প্লট করি, দেখো যদি প্লট করি। আচ্ছা, আমি প্রথমে একটু এটাকে বাড়াই নেই, যেহেতু y এর মান নেগেটিভ আছে। আগে তো জানতাম না নেগেটিভ হবে। আচ্ছা, এখান থেকে দিলাম। সৌন্দর্যের জন্য এটাও আমি বাড়াই দিলাম। আচ্ছা, এবার একটু দেখতে চাই। তাহলে এটাকে যদি আমি ড্র করি, মনে করে নাও এটা হচ্ছে আমার -6। ওকে, -6। এবার যদি আমি ড্র করি তাহলে কি আসবে? এখান থেকে ড্র করে দাও। এই যে, এবং তোমরা জানলে এই গ্রাফিক্যাল মেথড দিয়ে কেমনে করা গেল? এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, আবার বলছি, দেখতে পাচ্ছ এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাই হচ্ছে আমার সলিউশন। তাহলে এখানে কত? x এর মান কত বলো? 6 আর y এর মান কত? দেখো y এর মান যেহেতু উপরে ওঠে নাই, তার মানে 0। দেখতে পাচ্ছ? ইন্টারেস্টিং ভাবে তুমি যে সাবস্টিটিউশন মেথড দিয়ে করছো সেটা তো পাইছো x এর মান হচ্ছে 6, y এর মান 0, এবং গ্রাফিক্যাল মেথড দিয়েও এটা করছো। আমি এটা কেন করলাম? এটা করার উদ্দেশ্য হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে আমি এই পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ এই যে এটা কিন্তু আমার গ্রাফিক্যাল মেথড দেওয়া আছে, দেখতে পাচ্ছ? গ্রাফিক্যাল মেথড। তাহলে আমি যদি a বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, শোনো, a বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমাকে কার কার প্রতিস্থাপন পদ্ধতিতে করব আমি? সেটা y = m1x আছে আর x + y = 1 আছে। এই দুইটা আমি এখন এখানে এই দেখো, এখানে আমি ভুজ চাই এবং কোটি চাই। তাহলে এটা ভুজ মনে করো, আমি আরো বড় করে দিই, যেহেতু কত বড় কি কি আসতে পারে আমি জানি না। এটা আমার চাই। তাহলে আমি
এইমাত্র দেখতে পাচ্ছি যে আমি যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করি তাহলেও যেরকম স্থানাঙ্ক আসবে, গ্রাফিক্যাল মেথডে করলেও সেই রকম স্থানাঙ্ক আসবে। তাহলে আমি কি করব? দেখো এটা কে ইন্টারসেক্ট করলো? y = m1x এবং এই স্ট্রেট লাইন একে প্রতিস্থাপনের মাধ্যমে সলভ করলে এর মান পাওয়া যাবে। তাহলে কি আছে আমার? দেখো প্রতিস্থাপন মাধ্যমের মাধ্যমে সলভ করতে চাই। কোনটা আসলো? আমি কার বের করতে চাই? আমি যদি ওইটাকে আলাদাভাবে নিয়ে আসতে চাই, একটু খেয়াল করো। আমি যদি আলাদাভাবে নিয়ে আসতে চাই, মনে আছে তোমাদের নিশ্চয়ই? জাস্ট আবার আঁকছি। এরকম একটা ব্যাপার ছিল। এরকম একটা ব্যাপার ছিল। এবং এটা ছিল আমার, সরি, এটা ছিল আমার, এটার নাম ছিল আমার y = m on x এবং স্ট্রেট লাইনটা যেটা ছিল সেটা লাল কালি দেওয়া ছিল মনে হয়, জানি না। আচ্ছা যাই হোক। এটা ছিল আমার কি x, সরি, এটা ছিল আমার x + y = 1। আচ্ছা আমরা এই বিন্দুর স্থানাঙ্ক চাই। তাহলে আমরা তো এইমাত্র দেখলাম যে প্রতিস্থাপনের মাধ্যমে করলেই আমাদের এটা এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। যেখানে ইন্টারসেক্ট করে সেটাই তার সলিউশন। সহজ কথা। এই যে আবার বলছি, এটা কিন্তু বোঝানোর জন্য আমি এই কাজটা করেছি। এখানে দেখো যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই তার সলিউশন। তার আমাদের তো ইন্টারসেক্ট পয়েন্ট দরকার। তো ইন্টারসেক্ট পয়েন্ট আর এই যে মেথড অফ সাবস্টিটিউশন মাধ্যমে যেটা করি সেটা একই হয়। তাহলে সেহেতু আমি এটা করে ফেলি। এখান থেকে দেখো তাহলে আমরা সলভ করতে চাই সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে। তো আমি এখানে করতে চাই, আমি এখান থেকে দেখো, এখান থেকে কি লিখতে পারি? আমি এই যে y = এখানে আছে, এখানে বসাই দিতে চাই। ওকে, তাহলে x এর জায়গায় x রাখলাম। এবার y টা আমি কালো কালিতে লিখে এখানে লিখতে পারি m on x = 1। তাহলে এখানে x যদি কমন নেই 1 প্লাস m on ওভার on, তাহলে এখান থেকে পাই গেলাম x হচ্ছে 1 ওভার 1 বাই 1 ওভার 1 প্লাস m on। শেষ x এর মান পাই গেছি। এখন y এর মানটা কিভাবে পাবো? তাহলে এই যে a বিন্দু, এটা ছিল a, এর ভুজ পাই গেছি আমি কত? 1 ওভার 1 প্লাস m on। তাহলে আমি যদি y এর মান পেতে চাই, তাহলে y কেমনে? যে কোনো একটা ইসে y এর মান, x এর মানটা বসাই দেব। তাহলে এখান থেকে দেখো y = m on x এর মান কত পাইছি এখানে? এটা পাইছি। তাহলে এখান থেকে y এর মানটা কত আসছে? সুন্দর করে লিখলে m on ওভার 1 প্লাস m on। তাহলে এখানে বসাই দাও m on ওভার 1 প্লাস m on। শেষ। তাহলে আমি এই বিন্দুর কিন্তু স্থানাঙ্কটা পেয়ে গেছি। তাহলে আমি কিন্তু এগুলো কিন্তু আলাদাভাবে বের করার দরকার হবে না। আমি জাস্ট বুঝানোর জন্য তো এত কিছু করছি। অনেকে আছে এর থেকে আরো শর্টকাট মেথড এসে পেরে যেতে পারে। আমি তো একটু বুঝানোর জন্য, আমি যেহেতু বুঝাতে চাই সবাইকে, এই কারণে আমি এরকম ব্যাখ্যা করেছি যে আসলে কেন এরকম করলেও হবে। ওকে? আচ্ছা 1 আর এখানে থাকবে 1 প্লাস m on। এখানে আবার কত? m on ওভার 1 প্লাস এখানেও m on। ঠিক আছে? ওকে। এর পরেরটা সিমিলার ওয়েতে আমরা যদি এভাবে b এর স্থানাঙ্কটাও বের করি, b এর স্থানাঙ্কটাও যদি বের করি আসবে এরকম, একদম প্রতিস্থাপন পদ্ধতিতে করে ফেলবো আমরা। 1 প্লাস m2 সিমিলার ওয়েতে, একদম সিমিলার। m 1 প্লাস m2 শেষ। তাহলে দেখো আমি 3টা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আমার জন্য। অর্থাৎ আমি যদি বলি যে 3টা পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমি এটা একটু অন্য জায়গায় লিখি তাহলে ভালো হবে। এখানে কেমন দেখা যাচ্ছে? এই যে b এর স্থানাঙ্কটা আসবে হচ্ছে তোমার 1 ওভার 1 প্লাস m2, ওকে, কমা m2 1 প্লাস m2। ওকে, এটা হচ্ছে আমরা পাই গেলাম। তাহলে 3টা বিন্দু পাই গেছি। এবার যদি আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমি নামকরণ তো করাই আছে, OAB, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমি এখানে বের করে ফেলি যে ত্রিভুজ OAB, a the area of ত্রিভুজ OAB, এটার ফর্মুলা আছে। আমরা এইভাবে করতে পারি, অনেকগুলো ফর্মুলাতে করতে পারি, যে যেভাবে করতে পারি। এখানে 0 0 1 কিভাবে 0 0? এই যে আমরা এটাকে বসাবো, মনে আছে না? আচ্ছা, এই যে এখানে মূল বিন্দু 0 0 বসাবো। তারপরেরটা এই কোঅর্ডিনেট বসাবো আর এই ডান পাশে সবসময় 1 দেব। তাহলে এটাকে আমরা পরে দেই, মনে আছে সবার? এটা a বিন্দুর স্থানাঙ্কটা বসাই দাও। কত? 1 1 প্লাস m on, এখানে m on 1 প্লাস m on। পরেরটা b বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? এখানে 1 1 প্লাস m2, এখানে m2 1 প্লাস m2। আর এখানে হচ্ছে তোমার 1 1 1। এই ফর্মুলা সবাই জানে। এটা একদম ইন্টারের মধ্যে ছিল। ওকে। এখন আমরা অঙ্ক করে ফেলবো। যেহেতু এই দুইটা হচ্ছে 0 আছে, তাহলে ডিটারমিনেন্ট আমাদের জন্য করা সহজ হয়ে যাবে। জাস্ট এটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমরা জানি এই সমস্ত নিয়ম, সব ডিটারমিনেন্টের নিয়ম। তাহলে এভাবে শুধু আসবে কি? গুণ করে দিতে হবে, তাই না? তাহলে ওকে, আমরা এখান থেকে লিখতে পারি হাফের জায়গায় হাফ থাকবে আর ওই দুটাকে গুণ করে দাও। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এটাকে গুণ করলে আসবে m2, ওকে, m2 গুণ করে দিলাম। এই যে এই দুটাকে গুণ করার কথা বলছি, হ্যাঁ? m2 আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস m2 আর একটা থাকবে 1 প্লাস m1। ওকে, এরপর মাইনাস থাকবে, আমরা এটা জানি, m1 1 প্লাস m1, এখানে থাকবে 1 প্লাস m2। ওকে, এখন আমরা স্বাভাবিক আমরা লসাগু নিয়ে ফেলবো। লসাগু নিয়ে ফেললে এখানে থাকবে যা আছে এটা নিয়ে ফেলি। এগুলো একদম সহজ এখন আমাদের জন্য। এখানে থাকবে হচ্ছে m2 মাইনাস m1 এবং এটা যেহেতু হাফ, যেহেতু সবার সাথে গুণ, এই কারণে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো। এখন দেখো আমাদের আসলে এগুলো একটু ইউজ করতে হবে। আমি একটু বোঝাতে চাই। আসলে এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ, কোথায় গেল? এই যে এগুলো একটু ইউজ করতে হবে। আমি একটু বক্স করে ফেলি। এগুলো একটু ইউজ করতে হবে।
আচ্ছা কেউ যদি এখানেও রাইখা দেয়, সাপোজ বলছি যে এখানে যদি রাইখা দেয়, তাহলে কিন্তু সে নাম্বার পাবে, মানে ফুল মার্কস পাবে না, বাট এখানে রাইখা দিলেও সে নাম্বার পাবে। কিন্তু আমি যেহেতু এই তথ্যগুলো জানি যে m1 সমান m1 প্লাস m2 সমান কি, এগুলো তো জানি, এগুলো আমাকে ইউজ করতে হবে। আমি এখন ইউজ করতে চাই এখান থেকে। আমরা আমরা একটা ইউজ করার জন্য আমাকে কি কাজ করতে হবে? এখানে আমাকে একটা স্কোয়ার নিয়ে আসতে হবে, তাই না? আর যদি স্কোয়ার আনতে চাই, ব্যাপারটা এরকম করতে পারি, কোনো সমস্যা নাই। দেখো m2 m1, এখানে একটা হোল স্কোয়ার, তো স্কোয়ার আর রুট কাটা যাবে, তো সহজ কথা, এটা করতেই পারি। আর এখানে নিচে যা আছে তাই থাকুক, অথবা গুণ করে দিই, দুটাকে গুণ করে দিলে সুন্দর একটা ফর্ম আসবে, 1 m2 m1 প্লাস m1 m2, এরকম লেখা যাবে। এবার আমরা যদি বসাতে চাই, সহজভাবে যদি বসাতে চাই, রুটের ভিতরে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, আর ওভার যা আছে আমরা তাই করে ফেললাম। এখানে আমরা যা আছে তাই লিখলাম, এখানে একটু ব্র্যাকেট করে দিই, কোনো সমস্যা নেই তো, কারণ এই মানগুলো আমরা জানি। আচ্ছা এখানে m1 m2, এবার সুন্দর করে সাজায় বসায় দিলেই আমাদের অ্যান্সারগুলো চলে আসবে। হাফ, আমি যদি এখানে বসাই m1 প্লাস m2, এটার মান ছিল হচ্ছে মাইনাস 2h বাই b, করলে আসবে হচ্ছে এখানে 2h বাই b করলে আসবে, স্কোয়ার করলে আসবে হচ্ছে, আমি একটু করে দিচ্ছি, আচ্ছা 4h স্কোয়ার, এখানে আসবে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4, আর m1 আর m2 গুণফলটা ছিল a বাই b, তাহলে এটাকে বসাইলে a b, নিচে আমার থাকলো হচ্ছে এখানে 1, এটার মানে m1 প্লাস m2 এর মান হচ্ছে মাইনাস 2h বাই b, আর এটার মান হচ্ছে a বাই b, শেষ। ওকে, এরপর আমি একটু লসাগু নিয়ে কাটাকাটি করলে সুন্দর করে এগুলো আমরা করতে পারবো আশা রাখি, যাই যাই হোক অভাব থাকুক। এবার হচ্ছে আমি বি স্কোয়ার উপরেরটা থেকে লসাগু নিতে চাই, তাহলে এখানে থাকবে হচ্ছে 4h স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 4ab, এটা একটা রুট আছে, রুট দিয়ে দিলাম। এরপর এখানে এটাকে যদি আমি কমন নিতে চাই, বি সরি লসাগু নিতে, তাহলে বি মাইনাস 2h প্লাস a। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি, তোমরা এখান থেকে আমি কি লিখতে পারি, আমি যদি এখান থেকে 4 কমন নিই, 4 কমন নিই ভিতরে, তাহলে আবার যদি বের করে নিয়ে আসি, দেখো আমি এই লাইনটাকে একটু সংক্ষেপ করে দিচ্ছি, এখানে 4 কমন নিলে এখানে স্কোয়ার মাইনাস ab, আর এই 4টা যদি আমি রুটের বাইরে বের করে নিয়ে আসি, থাকবে হচ্ছে 2, তার মানে 2h স্কোয়ার মাইনাস ab। ওকে ওকে, তাহলে এখানে থাকলো এটা কি। আর আরেকটা কথা আছে, আমি তো ভুল করেছি, সি 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 সি, এই এটা 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 রুটের মধ্যে থাকবে বি স্কোয়ার, এবং এই বি কেও যদি বের করে নিয়ে আসি, রুটের মধ্যে থেকে বি স্কোয়ার বের করলে এখানে শুধু থাকবে বি, ঠিক না? তাহলে এখানে আমি যদি একত্রে লিখতে চাই, উপরে কি থাকে 2 বাই বি, আর এখানে থাকলে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি। ওকে, আর এই 2টা আমি যদি ভাগাকারে সুন্দর করে নিয়ে আসি এভাবে, নিচে 2, আর নিচে থাকে হচ্ছে বি মাইনাস 2h প্লাস এ বাই হচ্ছে বি, এভাবে। তারপর দেখো আমি চাইলে কাটাকাটি করে দিয়ে এরকম রূপে থাকে এইচ স্কোয়ার মাইনাস এবি, তারপর হচ্ছে এ মাইনাস 2h প্লাস বি, শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আমরা আশা রাখি এগুলো পারবো। এটা হচ্ছে একটা বিশাল ম্যাথ গেল ব্যাপারটা। এরপরে এটা আমাদের একটা ভালো ম্যাথ গেছে, এবং এটা আসতে পারে, এটা হচ্ছে আমাদের 37তম বিসিতে আসছিল, তো এটা আমাকে এভাবে বুঝে বুঝে সলভ করতে হবে, তাহলে আমরা পারবো। আচ্ছা এরপরে আমরা আরেকটা ব্যাপার যেতে চাই, সেটা হচ্ছে এবার কখনো কখনো এরকম সংখ্যা না দিয়ে এরকম অঙ্ক দিতে পারে, একই অঙ্ক। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেমন এইটা আসছিল বিসিএস 36তম বিসিএস, এটা আসছিল, আমি একটু একটা হোমওয়ার্ক দিচ্ছি, এরকম আসতে পারে এক অঙ্ক, জাস্ট সংখ্যা না দিয়ে অঙ্ক, জাস্ট ইন জেনারেল ফর্ম দিতে পারে, যেমন এরকম বলে দিতে পারে যে lx প্লাস my ইকুয়ালস টু 1, এন্ড এরকম একটা ব্যাপার থাকতে পারে ax স্কয়ার 2h xy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা জানি এটা দ্বারা দুটি সরলরেখা পাবো, তাই এই কারণে লিখছি সরলরেখা, এটা থেকে দুটো পাবো, আর এটাতে একটা সরলরেখা, তার মানে মোট তিনটা। এই কারণে এইগুলো আমি এইভাবে লিখে দিতে পারি যে সরলরেখা, সরল রেখা গুলি দ্বারা গঠিত ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আগেরটা যেমন এরকম সহজ রূপ দেওয়া ছিল এরকম, কিন্তু এটা কিন্তু ইন জেনারেল। দেখো lx প্লাস my, এখানে এখানে এটার ক্ষেত্রে l এর মান ছিল 1, m এর মান ছিল 1, এই কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছিল, একদম সিমিলার ওয়েতে করলে আমরা পাইরে যাব। কিন্তু এখানে মনে রাখতে হবে এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট, lx এগুলা, আর কেউ যদি বুঝে করে তাহলে হয়ে যাবে, সহজ কথা, না বুঝে করলে হবে না। এবং এখানে এ বিন্দুর যে স্থানাঙ্ক, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক যেহেতু, এ বিন্দুর স্থানাঙ্ক আসবে হচ্ছে তোমার এরকম আসবে যে 1 ওভার l প্লাস m ইন্টু m অন, আর y এর মান আসবে হচ্ছে m অন ওভার l প্লাস m ইন্টু m অন। এটা আসবে এ বিন্দুর স্থানাঙ্ক, এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আসবে, সেটাও লিখে দিচ্ছি, আমরা বুঝতে পারতেছি তাহলে কি আসবে। জাস্ট এখানে আসবে হচ্ছে l m প্লাস m2, আর এখানে আসবে m2 l
m প্লাস m2 এরকম। এরপরে আমরা আগের নিয়মের মতো করব। আর অরিজিন তো আবার আছে 0,0। কেন কেন অরিজিন 0,0 হবে? কারণ আমরা জানি এই যে এটা থেকে যে দুটো প্যারা স্টেট লাইন পাবো সেটা থ্রু অরিজিন হবে। ওকে, এখন এটা দিয়ে করলে ওই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের একটা লাস্ট ম্যাথ আছে, একটা টাইপ আমরা আসলে বেসিক আগে করে আসি নাই। সেই ম্যাথটা করলে আমাদের আসলে আজকে এই কোশ্চেন সলভ শেষ হয়ে যাবে। এই অধ্যায়ে আর কিছু আসে না। সেই কোশ্চেনটা কি আমি একটু বলতে চাই। সেটা আসলে কততম বিসিএস আসছে দেখি। আমাকে একটু সময় দিতে হবে। একটু সময় দিতে হবে। এক মিনিট সময় দিতে হবে, দেখি সেটা পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে আসে 29তম বিসিএস এ। তো এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে 29তম বিসিএস আসছে। এটা আমরা একটু করতে চাই এবং এটা একটু বুঝাতে চাই। এখন এটা সহজ হয়ে যাবে যদি আমাদের জন্য। এবার বলছে আমি অঙ্কটা লিখি। বাংলায় লিখি। বাংলায় বলছে। যেহেতু বাংলায় লিখে ফেলি। বাংলায়। ইংরেজিতেও আছে। সেটা আমি ইংরেজিটাও লিখি তাহলে। প্রুফ দ্যাট দ্য স্ট্রেট লাইন joining the origin to the point of intersection of x square plus y square plus 19x plus 4y minus 3 is equals to 0 and 3x plus 4y equals to 1 are at right angles. আমি একটু বাংলা লিখে দিই, অনেকে হয়তোবা অঙ্কটা প্যাচ আছে, অনেক প্যাচ, এবং এই টাইপসটা আমরা বাদ দিয়ে বাকি সবগুলো বিস্তারিত করে ফেলছি এবং আমাদের জন্য সহজ হবে। এটা কি বলছে? এর বাংলা হচ্ছে যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0 এবং এবং 3x প্লাস 4y ইকুয়ালস টু 1 এর এর ছেদবিন্দু দ্বয়ের সহিত সহিত মূলবিন্দু দূর সংযোগ সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হইবে, এই কথা বলছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখন তো সহজ আসে। এখন বিসিএস সাবজেক্টিভ ম্যাথ খুবই সহজ আসে, কিন্তু এই কোশ্চেন বিসিএস 29তম বিসিএস এবং আমার কাছে মনে হয়েছে এই কোশ্চেনটা খুবই ক্রিটিক্যাল এবং ভালো কোশ্চেন। এই কোশ্চেন আসা উচিত, তাহলে প্রকৃত মানুষ বের হয়ে আসবে। এই কোশ্চেনটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। তো এটা কি বলছে? আমি শুধুমাত্র এতটুকু কথা বলবো, সেটা হচ্ছে আমি জাস্ট এতটুকু একটা কথা বলবো। এইরকম অঙ্ক কি বলছে একটু ফিল করতে হবে। এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি একটু ভিন্ন কালি নেই। এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। কি বলছে? একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এবং একটা স্ট্রেট লাইন এর ছেদবিন্দু দ্বয়ের সহিত মূল বিন্দুর সংযোগ সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হইবে, এরকম দেখাইতে বলছে। এইটা করার আগে আমি একটা জিনিস আগে বুঝাতে চাই, ফিল করাতে চাই। মনে করে নেই আমি জানি না যে এটা কি আসলে। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার 19x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাই মনে রাখবা, আমি একটু শর্টকাট টেকনিক শিখাই, তারপরও আমি বিস্তারিত বলার চেষ্টা করব যে আসলে এটা এইভাবে হয়, ফিল করানোর চেষ্টা করব। মনে রাখবা, সেটা হচ্ছে আমি মনে করে নিলাম এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা, সেটা মনে করে নিলাম যে এটা একটা আসলে কার্ভ হবে, যে কোনো কার্ভ, কোনো সমস্যা নেই। আমি যদি মনে করি যে এরকম কার্ভ আছে, কোনো সমস্যা নেই, এভাবে একটা কার্ভের মতো কল্পনা করে নিলাম। অথবা আমরা যদি মনে করি যে এটা একটা স্ট্রেট লাইন হবে, যা ইচ্ছা তা, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, সেটাও মনে করতে পারি, কোনো সমস্যা নাই। আমি যদি মনে করে নিই যে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, কেউ যদি মনে করে যে কিন্তু থ্রু অরিজিন না, কারণ কেন অরিজিন না কেন? কারণ তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতাম এটা হোমোজিনিয়াস হইতো। তাহলে আমি এরকম যদি একটু কনসিডার করে নিই, মনে করে নিলাম এখান থেকে তাহলে কম হয়ে যায়, এখান থেকে তাহলে করি এরকম। আচ্ছা, এটা তো অরিজিন দিয়ে চলে গেল, যাই হোক এরকম দিলাম, এরকম হলো। এবং আরেকটা ব্যাপার বললো হচ্ছে তোমাকে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার বললো, আমি এখান থেকে একটু আরো কিছু কথা বলতে চাই। দাঁড়াও, এখানে আগে দেখতে হবে এই যে এক্স স্কোয়ার, এটা আগে ফিল করতে হবে একটু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 19x
প্লাস 4y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই যে ব্যাপারটা এটা ডেল্টা ইকুয়ালস টু কি আসে এটাকে বের করতে হবে। আমরা যদি ডেল্টা বের করি, দেখ আমরা জানি এখানে এ হ্যাপি গার্ল উইথ হার বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা, এখানে এগুলো বসাইতে হবে। আমরা যদি কম্পেয়ার করি ওই ইকুয়েশনের সাথে, এখানে এর মান হচ্ছে 1, এইচ এর মান হচ্ছে 0, জি 2gx ইকুয়ালস টু এখানে 19x, তাহলে আমরা যে জি এর মান বসাই 19/2, এরকম করে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করে বসাই দেখতে পাবো এখানে ডেল্টার মান 0 আসে না। আবার বলছি, আমরা যদি এরকম করে প্রত্যেকটা বসাই আমরা দেখতে পাবো এখানে ডেল্টার মান ইজ নট 0। তার মানে এই যে ইকুয়েশনটা এটা কিন্তু পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করলো না। সেকেন্ড ইকুয়েশন এটা পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করলো। আমি আবার বলছি, প্রথম কোশ্চেনটা যেটা ছিল, প্রথম কোশ্চেন একদম বিশেষ, আমি আজকে যেটা শুরু করেছিলাম প্রথম কোশ্চেনে ছিল এখানে ডেল্টার মানটা মানে এটা কি পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করে কিনা। এই যে প্রথম কোশ্চেন আমরা দেখলাম ডেল্টার মান 0 না, তার মানে পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করে না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে তাহলে এটা কি হবে, এটা একটা কার্ভ হবে, তাই কিনা? এটা তো স্টেট লাইন হবে না, এটা একটা কার্ভ হবে, ঠিক আছে? ডেসমোস দিয়ে কেউ চাইলে এটাকে দেখতে পারে কি ধরনের কার্ভ আসবে। যেহেতু এখানে পাওয়ার 2 আমরা চাইলে এগুলাতে প্যারাবোলাতে কনভার্ট করতে পারি। ওই যে পাওয়ার 2 ওয়ালা যেগুলো আছে কনিক্স ওগুলাতে আমরা নিয়ে দিতে পারি, ঠিক আছে? হয় হাইপারবোলা হতে পারে, এগুলো একটা হবে। তার সহজ ভাষায় আমি বলে দিব এটা একটা কার্ভ, পেয়ার অফ স্টেট লাইন না। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে ম্যাথটা, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি কেউ ডেল্টা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো যে এটা পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করে না। তাহলে আমি এই কথাটা আপনারা একটু ডেল্টাটা বের করে ফেলবেন, যেহেতু আমাদের হাতে একটু কম সময়। আমি এখানে একটু লিখে দেই সহজ কথা সলিউশন। তারপর কেউ যদি চান ফিগার রাখবেন তাহলে ফিগার সবচেয়ে ভালো, ফিগার রাখাটা। সলিউশন আমরা কিন্তু ফিগার থেকেই আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা সলিউশনটা আমি কি লিখতে চাই, হেন্স যেহেতু হিয়ার লিখি, হিয়ার ডেল্টা ইজ নট ইকুয়ালস টু 0, সো দ্য ইকুয়েশন does not represent a pair of straight line। ST দ্বারা আমি স্ট্রেট বুঝাচ্ছি, স্ট্রেট লাইনস। তাহলে কি হবে, ইট উইল বি এ কার্ভ, ইট উইল বি আ কার্ভ, একটা কার্ভ হবে, যে কোনো কার্ভ নাম দিলাম না, ঠিক আছে? তাহলে কার্ভ যেহেতু হবে, যেহেতু স্ট্রেট লাইন হবে না, আমি মনে করে নিলাম সেই কার্ভটা হচ্ছে আসলে এরকম, জাস্ট আমাদের মন মতো এরকম হবে মনে করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা কার ইকুয়েশন, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 19x প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। কার্ভটা আরো সুন্দর করে আঁকি, যেহেতু এটা সৌন্দর্য আছে, এরকম একটা কার্ভ আঁকি। ওকে ওকে, আচ্ছা এরকম একটা কার্ভ আঁকলাম। কেউ চাইলে এভাবেও দিতে পারে, চাঁদের মতো দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি চাঁদের মতো দিতে পারি, মানে এটা জাস্ট আমাদের কল্পনা, একদম এক্সাক্ট চিত্র আমি জানি না। তাহলে আমি চাইলে এরকমও দিতে পারি। এরপর দেখুন, এরপর বলছে এবং তাহলে কাট পাই গেলাম, এবং 3x + 4y = 1, এটা কিন্তু একটা স্টেট লাইন, আমি এটাকে রাখতে পারি। যদি রাখতে চাই কি আসবে, x এর মান আসবে 1/3, y এর মান আসবে 1/4 = 1। তার মানে x এর দিকে সে 1/3 কাটবে, y এর দিকে সে 1/4 কাটবে। তাই আমি ধরে নিলাম এটা হচ্ছে y এর দিকে 1/4, আর এটা হচ্ছে 1/3। আমি আমার ইচ্ছে মতো ধরে নিচ্ছি। ওকে, সৌন্দর্যের জন্য কেন আমি বলছি। এবার এটা যদি আঁকে ফেলি 1/3 এবং হচ্ছে 1, এই যে এটা দেখছেন কোথায় ইন্টারসেক্ট করলো, দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই কথাই বলছে অঙ্কের মধ্যে। আচ্ছা এমন ভাবেই নিয়েছি যাতে করে অঙ্কের সাথে মিলে। বলছে যে ছেদ বিন্দু দয় বলছে, মানে দুইটা বিন্দুতে ছেদ করবে। আপনি বলতে পারেন কেন, আপনি চাইলে তো অন্যভাবে করতে পারতাম, আর কয়টা বিন্দুতে, না আমার অঙ্ক তো বলে দিয়েছে এখানে দুইটা বিন্দুতে ছেদ করবে, তাই না? তাহলে আমি দুইটা বিন্দুতে ছেদ করাইছি এবং বলছে এই যে দুইটা বিন্দুতে ছেদ করলো, এই এবার ওরা বলছে এই ছেদ বিন্দুতে যদি মূল বিন্দুতে হয়, সাপোজ আমি এই চিত্রগুলোকে একটু সরাই ফেলি সুন্দর করার জন্য। ওকে, এখানে নিয়ে আসি তাহলে ভালো হবে। ওকে ওকে, এই যে ছেদ বিন্দু, এই যে একটা ছেদ বিন্দু পাইলাম, এই যে একটা ছেদ বিন্দু, কেমনে বুঝলাম দুইটা আবার বলছি বারবার, এই যে প্রশ্নে লেখা আছে ছেদ বিন্দু দ্বয়, ঠিক আছে? ওকে, তো এইভাবে বুঝে বুঝে করতে হবে, ফিগার সহ করতে হবে, তাহলে আমরা ভালো করবে। এটাই লাস্ট ম্যাথ, এটা পারলেই সব পারা যাবে। এবার বলছি এদের যে সংযোগ রেখা আছে না, এদের সংযোগ মূল বিন্দুকে আমি সংযোগ রেখা দেন, এই যে একটা মূল বিন্দুতে আসলো, আর অন্য কালা নেই। ওকে, কালো কালা তাহলে বাদ দিয়ে দিই, এই যে দুইটা, একটা আর এখান থেকে এই একটা, দেখছেন? আবার বলছি এই দেখেন বলা আছে ছেদ বিন্দু দ্বয়ের সহিত মূল বিন্দুর, ছেদ বিন্দুর সাথে যদি আমরা ছেদ বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ করলে আমাকে দেখাইতে বলছে সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা, এই যে সরলরেখাটা আর এই সরলরেখাটা সংযোগ করার ফলে, এই যে ছেদ বিন্দু থেকে মূল বিন্দুর দিকে যখন সংযোগ করলাম তখন এই সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হবে। আবার বলছি লম্ব হবে। এখন মেইন কথা হচ্ছে আমি যদি কোনো মতে এই সরলরেখার ইকুয়েশন এবং এই সরলরেখার ইকুয়েশন বের করতে পারি তাহলে তো হয়ে গেল, তাই না? এখন কেমনে বের করব, আগে কথা শুনুন। যদি বড় করে করতে চাই, বড় করে, তাহলে এটা তো আমার মূল বিন্দু, তার মানে 0,0। আমি যদি কোনো মতে এই যে এই বিন্দুর স্থানাঙ্ক পাই, শুনেন এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, এটার নাম ধরেন a দেন, এটার নাম যদি b দেন, এবং আবার যদি ওই যে মেথড অফ সাবস্টিটিউশন এর মাধ্যমে করি তাইলে আমার হয়ে যাবে। আবার বলছি মেথড অফ সাবস্টিটিউশন এর মাধ্যমে করি তাহলে আমার হয়ে যাবে। কিন্তু আমরা একটা টেকনিক গ্রহণ করব। এই অঙ্কের ক্ষেত্রে সবসময় রাখবেন এরকম টাইপ যদি দেখেন যে কোথাও সেট করছে একটা কার্ভের সাথে একটা স্ট্রেট লাইন, তারপর বলছে মূল বিন্দুর সংযোগ করলে
তাহলে কি হবে? এরকম যদি কোনো কিছু থাকে, আবার বলছি এরকম অঙ্ক যদি থাকে, আপনি চাইলে প্রতিস্থাপন দিয়ে করতে পারেন। দেখেন প্রতিস্থাপন দিয়ে করলে কত বড় হবে আমি একটু ফিল করাই। সেই ফিলটা হচ্ছে, একটু ফিল করেন। এই সরলরেখা থেকে একটু ফিল করেন। এই সরলরেখা থেকে আমি জাস্ট এরকম করব যে x এর মান হচ্ছে 3x = 1 - 4y। তাহলে x এর মান হচ্ছে 1 4y/3। এবার এইখানে বসান। এই যে এইটার মধ্যে বসান, এটার মধ্যে বসান x এর মান। দেখুন তো কত জটিল হয়ে যায়। অনেক জটিল হয় না? এই কারণে আমরা একটা টেকনিক শিখবো। এরকম অঙ্ক যদি কখনো আসে, প্রতিস্থাপন দিয়ে আমরা করতে যাব না, ঝামেলা হবে। আমরা একটা ব্যাপার একটু শিখবো। জাস্ট একটা টেকনিক বলছি। তাহলে আমি কি বলছি? চাইলে প্রতিস্থাপন দিয়ে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এরপর আমরা জানি দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ধরুন সাপোজ এখানের মান হলো 5, সাপোজ এটার মান হলো 6, এটার মান হলো 7, এটার মান হলো 8, সাপোজ। তাহলে আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি না? x - x1, x1 - x2, y - y1, y1 - y2 এরকম। তারপর তাহলে আমি এটার ইকুয়েশন পাই যাবো। দেখুন এটার ইকুয়েশন পাবো। সিমিলারলি আবার এটার ইকুয়েশন পাবো। কিন্তু আমার এভাবে করতে গেলে এই যে ছেদ বিন্দুর স্থানাঙ্কের কথা বললাম, এত সহজ হবে না। কেন? কারণ ওই যে দেখুন এখানে এইসব ক্যালকুলেশন করতে গেলে খুব ঝামেলা হবে। এইজন্য আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। শর্টকাট টেকনিকের মাধ্যমে আমি এই যে দুইটা স্ট্রেট লাইন বা পেয়ার অফ স্ট্রেট লাইন অটোমেটিক পেয়ে যাবো। আমরা কিভাবে বুঝলাম যে শর্টকাট টেকনিক হবে? কারণ আমরা জানি এটা কিন্তু একটা পেয়ার অফ, এই যে এই দুইটা একত্রে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। থ্রু অরিজিন হতে গেলে ওই ইকুয়েশনকে কি হতে হয়? হোমোজিনিয়াস হতে হয়। সুতরাং আমরা এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ বক্সের, একে আমরা হোমোজিনিয়াস বানাই ফেলবো। কিভাবে? উইথ দ্য হেল্প অফ এত। এর এর হেল্প নিয়ে আমরা এই ইকুয়েশনকে সবসময় হোমোজিনিয়াস বানাই ফেলবো। এরকম টাইপের কোনো অঙ্ক দেখলেই একটা টেকনিক বলছি। বড়টা তো বললাম, বড়টা হচ্ছে করতে গেলে এরকম ভেজাল হবে। ছোট এর শর্টকাট টেকনিক হচ্ছে এইটাকে হোমোজিনিয়াস বানাই ফেলবো। এটার সাহায্য নিয়ে সহজ কথা। তা কিভাবে করব আমি একটু দেখাতে চাই। ওকে, ওকে। আমরা সাহায্য নিতে চাই। আমরা আহ, এই যে এই ব্যাপারটা দেওয়া ছিল, এর সাহায্য নিয়ে 3x + 4y = 1। আমি একটু বাংলায় লিখে দিচ্ছি। এর সাহায্য নিয়ে উইথ দ্য হেল্প অফ এত, আমি ইংলিশেও লিখে দিতে পারি। যাক ইংলিশে লিখি, বাংলা লিখে কেমন দেখা যায়। উইথ দ্য হেল্প অফ, ইংরেজিতে ভুল হতে পারে, তারপর আমরা ইংরেজি লিখবো। এত উই উইল ডু হোমোজিনিয়াস কাকে? দ্য ইকুয়েশন। আমি আগেই বলছি আমার ইংরেজিতে ভুল বানান হতে পারে, ভুল, সেটা নিয়ে কোনো কিছু মনে করা যাবে না। আমি যা পারি সেটাই। 19x, এখানে 4y - 3 = 0। এটাকে আমরা হোমোজিনিয়াস করব। ঠিক আছে? আচ্ছা তাহলে হোমোজিনিয়াস যদি করতে চাই, দেখো এটা তো 2 আছেই। তাহলে ওটাকে 2 বানাই। যা আছে তাই লেখেন x²। পরেরটাও 2 আছে। পরেরটা এবার কিন্তু এখানে হোমোজিনিয়াস নাই। তাহলে এটা কি করব? 19x * 1 আছে না? মনে 1, এই 1 সমান আমি এটা লিখে ফেলবো। 1 সমান কি আসবে? এই যে দেখুন এখানে 1 সমান একটা ব্যাপার আছে না? যেখানে হোমোজিনিয়াস নাই সেটাকে আমরা হোমোজিনিয়াস বানাবো ওইটার হেল্প নিয়ে। তো 1 সমান লিখতে পারি 3x + 4y। পরবর্তীটা কি হোমোজিনিয়াস আছে? এইটা নাই। কারণ x এর y পাওয়ার 1 আছে। তাহলে এখানে 4y 1, এখানে মনে 1 কল্পনা করেন। তাহলে এখানে 3x + 4y, এটা শর্টকাট টেকনিক বলতেছে, হ্যাঁ? মাইনাস মাইনাস এবার দেখুন এবার যদি আমি কোনো মতেও এটাকে এখানে নিয়ে আসতে চান, এরকম যে 3 এর সাথে 1 আছে মনে, এরকম যদি নিয়ে আসতাম আপনাদের কল্পনা অনুসারে, এটাকে যদি আমি নিয়ে আসতাম, শুনেন কিন্তু কথা, এখানে যদি আমি নিয়ে আসতাম, তারপরে কি এটা হোমোজিনিয়াস হইতো না? দেখুন তো এটা কি হতো? 3 3 9x, তাহলে x এর পাওয়ার 1 হয়ে যেত। আমার তো লাগবে কি? স্কয়ার। তাই আমি কি করব? একটু চালাকি করব। মনে এই যে এখানে 3 এর স্থানে 1 স্কয়ার মনে করে নেব। তাহলে আমি তো একই জিনিস থাকবে না? 3 * 1 স্কয়ার মানে তো 3। তাইলে দেখুন এটা সমান 1 সমান যদি এটা হয়, তাহলে 1 স্কয়ার সমান হচ্ছে এটা স্কয়ার আসবে। কেন করলাম এরকম? বাকিগুলোর ক্ষেত্রে খালি 1 নিয়ে কেন কাজ করলাম? কারণ তখন তো অটোমেটিক হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। দেখুন এটা গুণ করে দেন। 12xy, এই যে 1 1 2, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, ইকুয়ালস টু 0। এবার আমরা এটাকে যদি হালকা পাতলা গুণ করে দেই, x² y² প্লাস গুণ করে দেন সবাই, 57x² আসবে। একদম মডিফাই করে দিচ্ছি আমি। আমার কাছে যেহেতু সলিউশনটা আছে, আমি আর এরকম একটা ব্যাপার আসবে। 16y² 27x², 72xy 48y² = 0। এখান থেকে যদি আরো সাজায় গুছায় লিখেন, তখন আসবে হচ্ছে, আমি জানি একটু ভুল হতে পারে, আপনি একটু করে নেবেন নিজ দায়িত্বে। জাস্ট আমি বেসিকটা বুঝালাম। 31y², এইটা। এই দেখুন দিন শেষে আমরা এরকম একটা ইকুয়েশন পাই গেছি। এবং এটা কি? আমরা কিন্তু জানি এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। এবং এই ব্যাপারটাই, এই ইকুয়েশনটাই, এই যে দুটো কালি দেখতে পাচ্ছেন, এই কালি এদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। পাইলাম। কিন্তু আমার কিন্তু অঙ্ক এটা না। আমাকে বলছে দেখান যে এই যে ব্যাপারটা, এই যে এইটা আর এইটা, এরা হচ্ছে পরস্পর লম্ব হইবে। এবার আমি বলছিলাম একদম নিয়ে যাই। লম্ব হওয়ার কন্ডিশন কি? এই যে এখান থেকে দেখুন, যে যদি লম্ব হয়, আচ্ছা আমি আরো আগে, সেটা আরো আগে, এই যে এখান থেকে দেখুন, যদি
কোথায় আছে একটু দেখাতে হবে। এই যে এখানে দেখুন, এখানে আছে যে থিটা যদি 90 ডিগ্রি হয় তখন তার মানে a + b = 0। এর a কি জানো? a হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, b হচ্ছে y এর কোএফিসিয়েন্ট। এদের সামটা 0 হবে। তাহলে আমরা দেখতে চাই এই যে ইকুয়েশন এখানে কি, এখানে তাদের সামটা কি হইছে দেখুন তো। এই যে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 31, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -31। যোগফল কত হবে? তাহলে হিয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ x² is 31 and the coefficient of y² is -31. So the sum that is a plus b that is x minus x equals to 0. So আমরা কি বলতে পারি? অবশ্যই অবশ্যই তারা লম্ব আকারে আছে। সহজ কথা। এই পর্যন্তই হচ্ছে আমাদের সবচাইতে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল একটা ম্যাথ এবং সুন্দর ম্যাথ। চাইলে আমরা বড় করে করতে পারতাম, কিন্তু এভাবে করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের বিশেষ সাবজেক্টিভ ম্যাথের একটা চ্যাপ্টার পরিপূর্ণ শেষ করলাম, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমরা সেটা নিয়ে কাজ করব। পরবর্তী দিন আমরা যেটা নিয়ে পড়বো বা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, বলে দিতে চাই, সে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা নিয়ে একটু কাজ করতে চাই। যে কিছুক্ষণ আগে বললাম যে কখনো ডেল্টার মান যদি 0 না হয় সেটা তো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে না। এখন কোন সময় কি রিপ্রেজেন্ট করবে? একটা কার্ভ রিপ্রেজেন্ট করবে নাকি একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি পরাবৃত্ত, এগুলো আমরা জানতে চাই। তো এই যে একটা প্রবলেম দেখুন, বিশেষ 29 এর প্রবলেম থেকেই আমাদের আসলে নতুন অধ্যায়টা শুরু হবে। কি যে কখনো কখনো ডেল্টার মানটা 0 হবে না। এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ডেল্টার মান 0 হবে না। তাহলে ডেল্টার মান যদি 0 না হয় তাহলে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না। তখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি হবে? এই যে আমি কার্ভ এঁকে ফেললাম, আপনি কেমনে বুঝলেন এই কার্ভটার নাম কি হবে? সেই কারণে আমাদের পড়তে হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেটাকে অনেক সময় রিডাকশন ফর্মও বলা হয়ে থাকে, অনেক কিছু বলা হয়। যাই হোক, ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। সেটা আমরা পরবর্তী দিন পড়বো নতুন, এবং ওইটা বিশেষ ওইটা থেকেও কোশ্চেন আসে। আমরা যদি সিলেবাসটা দেখতে চাই এই যে এখান থেকে, তাহলে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ওকে, এটা আমাদের শেষ। তাহলে ইতিমধ্যে আমরা এটাকে এটা ঘোষণা করে দিলাম। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে আমাদের অবশ্যই অবশ্যই পাঠাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আহ, আমাদের জন্য দোয়া চাই। আর ক্লাসগুলো নিয়মিত করে আমাদের কমেন্ট করলে আমাদের জন্য সুবিধা, সবাই আমাদেরটা পাবে এবং এটা আপনারা জানেন, এটা আমরা ফ্রি করছি। তো আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এরপর আমরা এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তারপর আমরা চলে যাবো রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্ম। ব্যাপারগুলোতে আস্তে আস্তে আমরা প্রবেশ করবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।